আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ক্লাসটা যথাসময় শুরু হয়েছিল, কিন্তু 10-15 মিনিট ক্লাস ক্লাস নেওয়ার পরে তারপরে বিদ্যুৎ চলে গেছিলো, যার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। তো কিছুক্ষণ পরে আবার বিদ্যুৎ আসলো, তোমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হলো। তো ক্লাসটা আবার শুরু করতেছি। আচ্ছা, আমরা ছিলাম কোথায় এখানে? এই যে ভূ উপকেন্দ্রের সংখ্যা ছিলাম, তাই না? আচ্ছা, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি আমাদের? চারটি। কি কি আমাদের? একটা ছিল বেতবুনিয়া, যেটা প্রতিষ্ঠা করা হয় 1975 সালে। আরেকটা করা হয় আমাদের হচ্ছে তালিবাবাদ, যেটা প্রতিষ্ঠা করা হয় আমাদের 1982 সালে। আরেকটা করা হয় আমাদের মহাখালীতে, যেটা প্রতিষ্ঠা করা হয় 1995 সালে। আরেকটা করা হয় সিলেটে, যেটা প্রতিষ্ঠা করা হয় আমাদের 1997 সালে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দুইটা প্রশ্ন আসে। এই যে একটা হচ্ছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? উত্তর চারটি। এখানে তার একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সর্বপ্রথম কোথায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়? এটা হচ্ছে ভাইয়া বেতবুনিয়া, রাঙ্গামাটির বেতবুনিয়াতে। বুঝতে পারছি, যেটা 1975 সালে প্রতিষ্ঠা করা হয়। এখান থেকে কি এই মানে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? চারটি। সর্বপ্রথম কোথায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়? রাঙ্গামাটির বেতবুনিয়াতে। কত সালে? 1975 সালে। এই তিনটে প্রশ্ন এখান থেকে কি বেশি আসে। ঠিক আছে। আচ্ছা, ক্লাসে তো কিভাবে তোমাদের আনসার করবো তোমাদের বলে দিচ্ছি আমরা, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে। ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল? কোন ঢাকা হচ্ছে, এখানে প্রশ্নটা বলছে কি তোমাদের ঢাকার নিচের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বুঝতে পারছো? সমতট, পুণ্ড, বঙ্গ, হরিকেল। আচ্ছা, সবাই ভিডিও, ওই যে ভিডিও দেখতেছে না, কমেন্টে কি কমেন্ট করবে, ঠিক আছে? আমরা খুব দ্রুত সবগুলোর কি কমেন্ট দেখবো। তোমরা একটু খুব দ্রুত কমেন্ট করো, হ্যাঁ? আচ্ছা, আমাদের ঢাকা ছিল আমাদের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ঠিক আছে। ঢাকা আমাদের কি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ভাইয়া? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আমাদের এই যে নাদিম ভাইয়া লিখছে আমাদের বঙ্গ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এই ঢাকাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের বলে দিচ্ছি, যেগুলো মন দিয়ে শুনবো। ঠিক আছে। আচ্ছা, ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ভাইয়া? বঙ্গ জনপদের, তাই না? ঢাকা ছিল আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা আমাদের কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। যেগুলো কি, এগুলোর প্রশ্ন প্রায় চাকরির পরীক্ষায় আসে। ঠিক আছে। যদি তোমরা হচ্ছে যে রানিং যে শুক্রবার শনিবার যেগুলো পরীক্ষা হচ্ছে, বিভিন্ন চাকরির পরীক্ষা, সেগুলোর প্রশ্নগুলো তোমরা যদি হচ্ছে একটু দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ঢাকার পূর্ব নাম কি ছিল ভাইয়া? এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ঢাকা থেকে, যে ঢাকার পূর্ব নাম ছিল আমাদের জাহাঙ্গীরনগর। ঢাকাকে রাজধানী করা হয় কতবার? 5বার। সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করা হয় 1610 সালে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমাদের, বলো তো এখন, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বুড়িগঙ্গা। আমি কিছুক্ষণ আগে উত্তরটা বলে দিচ্ছি, দেখি কে পারতেছে উত্তরটা বলতে। ঢাকা নিচের কোন নদীর তীরে অবস্থিত? তোমরা অবশ্যই, ঠিক আছে, যারা লাইভটা দেখতেছ, তোমরা অবশ্যই কি কি লাইভটাকে শেয়ার করে দেবা নিজের টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে, এবং কমেন্টে অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন করে দিবা।
আচ্ছা, ঢাকা হচ্ছে আমাদের কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম ভাইয়া। হ্যাঁ, এই যে আমাদের মিম লিখছে, আমাদের সঠিক উত্তর লিখছে বুড়িগঙ্গা। তো ঢাকা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি আমাদের, ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয় কত সালে? ঢাকাকে সর্বপ্রথম বাংলাদেশের, বা সরি, ঢাকাকে সর্বপ্রথম বাংলা রাজধানী করা হয় কত সালে? 1564, 1610, 1660, 1702? আমি কিছুদিন আগে বলছি, দেখি কে বলতেছো। ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয় কত সালে? 1564, 1610, 1660, 1702? আচ্ছা, ঢাকাকে সর্বপ্রথম আমাদের হচ্ছে রাজধানী করা হয় 1610 সালে, বুঝছো? আমরা কিছু আগে কি বললাম, ঢাকাকে সর্বমোট 5বার কি রাজধানী করা হয়। কয়বার ভাইয়া? 5বার। একটা হচ্ছে সর্বপ্রথম করা হয় 1610 সালে, দ্বিতীয়বার করা হয় আমাদের 1660 সালে, তৃতীয়বার করা হয় 1905 সালে, চতুর্থবার করা হয় আমাদের 1947 সালে, পঞ্চমবার করা হয় 1971 সালে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রশ্ন আছে, বর্তমান ঢাকা বিভাগের নাম কি? ঢাকা না? এর আগে কি ঢাকা বিভাগের নাম ঢাকা ছিল না, কি ছিল? ঢাকা, DACCA। ঠিক আছে? সেটা কি ঢাকা থেকে কি ঢাকা, ঢাকা নামকরণ করা হয় 1982 সালে। ঠিক আছে? 1982 সালে ঢাকা থেকে ঢাকা নামকরণ করা হয়। তো বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর কত সালে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়? 1971 সালে। বুঝতে পারছো? আচ্ছা, সর্বপ্রথম যখন হচ্ছে আমাদের হচ্ছে 1610 সালে ঢাকাকে বাংলার রাজধানী করা হয়, তখন হচ্ছে ঢাকার নাম কি দেওয়া হয়? জাহাঙ্গীরনগর। বুঝতে পারছো? তখন ঢাকার নাম কি দেওয়া হয়? জাহাঙ্গীরনগর। আমরা কিছুক্ষণ আগে বললাম যে ঢাকার পুরো নাম কি ছিল আমাদের? জাহাঙ্গীরনগর। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। ঢাকার পূর্ব নাম কি ছিল? আমি হচ্ছে কিছুক্ষণ আগে উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যারা শুনছো অবশ্যই ক্লাসে আসছো, তারা অবশ্যই পারবা। তো ঢাকার পুরো নাম কি ছিল? কমেন্ট করবে সবাই প্রত্যেকে, হ্যাঁ? আমরা এই প্রশ্নের সময় নিচ্ছি না বেশি। আচ্ছা, জাহাঙ্গীরনগর ঢাকার পূর্ব নাম ছিল ভাই আমাদের জাহাঙ্গীরনগর। প্রত্যেকে কমেন্ট করবে জাহাঙ্গীরনগর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি আছে। দেখো, কোন মুঘল সুবেদার ঢাকায় প্রথমবারের মতো বাংলার রাজধানী স্থাপন করেন? ঠিক আছে? কোন মুঘল সুবাদার ঢাকাকে মানে প্রথমবারের মতো বাংলার রাজধানী স্থাপন করেন? দেখি কি পারতেছো। ইসলাম খান, মুর্শিদ কুলি খান, শায়েস্তা খান, মীর জুমলা খান, সরি মীর জুমলা? নিচের কোন মুঘল সুবেদার ঢাকাকে কি প্রথমবারের মতো বাংলার রাজধানী স্থাপন করেছিল? আমাদের হচ্ছে লাবণ্য বলছে আমাদের খ, মোর্শেদ কুলি খান। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের ইসলাম খান। ঠিক আছে? তো কেন ইসলাম খান হলো, আমি কিছু হচ্ছে তোমাদের ব্যাখ্যা বলি। যে 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সময়কালে বাংলার সুবেদার কে ছিল? আমাদের ইসলাম খান। তিনি সর্বপ্রথম, ঠিক আছে, বাংলার রাজধানী রাজমহল থেকে কি ঢাকা স্থানান্তর করে এর নাম কি করে? আমাদের জাহাঙ্গীরনগর। বুঝতে পারছো? তো সর্বপ্রথম আমাদের হচ্ছে ঢাকাকে হচ্ছে বাংলা রাজধানী হিসেবে স্থাপন করে আমাদের ইসলাম খান সুবেদার।
সে কি মুঘল সুবেদার ছিল, এবং সে ঢাকাকে রাজধানী করে ঢাকার নাম পরিবর্তন করে নাম রাখে কি জাহাঙ্গীরনগর। বুঝতে পারছো? তাহলে আমাদের সর্বপ্রথম আরেকটা প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে কি নামে নামকরণ করা হয়? জাহাঙ্গীরনগর হিসেবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। ব্রিটিশ শাসনামলে বাংলা প্রদেশের সর্বপ্রথম বিভাগ গঠিত হয় কত সালে? ব্রিটিশ শাসনামলে বাংলা প্রদেশের সর্বপ্রথম বিভাগ গঠিত হয় কত সালে? দেখিয়ে পারতেছো? ব্রিটিশ শাসনামলে বাংলার সর্বপ্রথম বিভাগ গঠিত হয় কত সালে? 1839 সালে, 1819 সালে, 1829 সালে, 1859 সালে? ব্রিটিশ শাসনামলে বাংলা প্রদেশের সর্বপ্রথম বিভাগ গঠিত হয় কত সালে? আমাদের হচ্ছে নাদিম লিখছে আমাদের 1839। বাকিরা প্রত্যেকে আনসার করো দেখি কে পারতেছো। মিম লিখছে আমাদের 1839 সালে। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাইয়া 1829 সালে। ব্রিটিশ শাসনামলে বাংলা প্রদেশে প্রথম বিভাগ গঠন করা হয় 1829 সালে। মনে থাকবে তো সবার? যারা ভুল করছো সবাই কি সঠিক আনসার করো কমেন্টে, হ্যাঁ? তো আমাদের 1829 সালে বিভাগ গঠন করা হয়েছিল কয়টি? আমাদের তিনটি বিভাগ গঠন করা হয়েছিল। কয়টি বিভাগ ভাইয়া? তিনটি বিভাগ গঠন করা হয়েছিল। কি কি? একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে রাজশাহী, একটা হচ্ছে কি চট্টগ্রাম। বুঝতে পারছো? তাহলে আমাদের কি প্রথম কয়টি বিভাগ গঠন করা হয়? আমাদের তিনটি বিভাগ। কি কি? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। আর এখান থেকে হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধ চলাকালীন, ঠিক আছে, বাংলাদেশের কি এই যে যখন মুক্তিযুদ্ধ চলে আমাদের 1971 সালে, তখন বিভাগ কয়টি ছিল আমাদের? চারটি বিভাগ ছিল। কয়টি বিভাগ? মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের বিভাগ ছিল কয়টি? চারটি। কি কি? আগে থেকে আমাদের 1829 সালে তিনটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল। কি কি নাম? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। পরবর্তীতে আমাদের রাজশাহী এবং ঢাকা বিভাগের একাংশ নিয়ে চতুর্থ বিভাগ খুলনা গঠিত হয়েছিল। সেটা কি 1960 সালে হয়েছিল, ঠিক আছে? তো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের বিভাগ ছিল আমাদের চারটি: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং কি খুলনা। সর্বপ্রথম বিভাগ প্রতিষ্ঠা করা হয় আমাদের 1829 সালে, তিনটি বিভাগ নিয়ে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে। বুঝতে পারছো? আর বর্তমানে দেশে বিভাগ আছে কয়টি আমাদের? 8টি। সর্বশেষ বিভাগ হচ্ছে আমাদের ময়মনসিংহ, যারা ঘোষণা করা হয় 2015 সালে। বুঝতে পারছো? আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন চলে যাই। সর্বপ্রথম বাংলা প্রদেশ কয়টি বিভাগ গঠিত হয়? সর্বপ্রথম বাংলা প্রদেশে কয়টি বিভাগ গঠিত হয়, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে? সর্বপ্রথম বাংলা প্রদেশে কয়টি বিভাগ গঠিত হয়? চারটি, তিনটি, দুইটি, কোনোটি নয়। খুব দ্রুত আনসার করবা, ঠিক আছে? সর্বপ্রথম বাংলা প্রদেশে কয়টি বিভাগ গঠিত হয়? এটা আমি কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে? আশা করি সবাই পারবা। তো
সবাই প্রত্যেকে কমেন্ট করবা, হ্যাঁ, চুপ করে থাকবা না। যদি তুমি শিখতে চাও তোমাকে অবশ্যই কি সুকৌশলে পরিশ্রম করতে হবে, তাই তোমাকে লিখতে হবে, শুনলে হবে না। বুঝছো? উত্তর কি তিনটি। ঠিক আছে। সর্বপ্রথম কি তিনটি বিভাগ গঠিত হয় 1829 সালে। কি কি? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। পরবর্তী প্রশ্ন আমাদের, জনসংখ্যা ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? সবাই একটু প্রত্যেককে লাইভটা হচ্ছে নিজের বিভিন্ন গ্রুপে, যেমন তোমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে না নিজের ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে, ওখানে শেয়ার করে দিবা, এবং কি কমেন্টে তোমার বন্ধুদের মেনশন করে দিবা। বুঝছো? আজকে আমরা যেহেতু হচ্ছে এই এই কয়েকটা টপিক শিখতেছি, যেটা তোমাদের বলে দিছিলাম আমি, তো এই টপিকগুলোর উপর বিভিন্ন চাকরির পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হোক না কেন, আমরা যেন কি সঠিক উত্তর দিয়ে আসতে পারি। ঠিক আছে? তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখবা। সবগুলো এমসিকিউ সলভ করবো এখানে, বেশিক্ষণ লাগবে না, 10:30 বাজতে পারে। আচ্ছা, আমাদের এখানে লিখছে আমাদের ময়মনসিংহ নুরি আক্তার। আচ্ছা, নুরি ভাইয়া। বরিশাল, জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগের নাম হচ্ছে বরিশাল। বুঝতে পারছো? জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগের নাম হচ্ছে বরিশাল। তাহলে বৃহত্তম বিভাগের নাম কি আমাদের? ঢাকা। জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগের নাম যদি বরিশাল হয়, তার জনসংখ্যার বৃহত্তম বিভাগের নাম হচ্ছে আমাদের ঢাকা। বুঝছো? আচ্ছা, এরপর দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, যে সাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে? সাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে? সাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে? বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ। দেখি আমাদের এখন আমাদের নুরি ভাইয়া কি বলে সঠিক উত্তর। সাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে? বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম। উত্তর কি হবে ভাই আমাদের? ময়মনসিংহ। ঠিক আছে। সাক্ষরতার হার সবচেয়ে কম আমাদের ময়মনসিংহ বিভাগে। বুঝতে পারছো? যদি সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে হয়, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ঢাকা বিভাগে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ঢাকা বিভাগে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা এখন। আচ্ছা, ক্লাস কি নেট চলতেছে নাকি? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, নিচের কোন বিভাগে সবচেয়ে জেলার সংখ্যা বেশি? নিচের কোন বিভাগে সবচেয়ে জেলার সংখ্যা বেশি? নিচের কোন বিভাগে সবচেয়ে জেলার সংখ্যা বেশি? উত্তর হবে ঢাকা। ঠিক আছে।
সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে আমাদের, সরি, জেলা সংখ্যা বেশি হচ্ছে আমাদের ঢাকাতে, ঠিক আছে। সবচেয়ে ঢাকাতে আমাদের কি জেলার সংখ্যা বেশি। সবচেয়ে ঢাকাতে আমাদের কি জেলার সংখ্যা বেশি, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখি কি আছে আমাদের। স্বাধীনতা যুদ্ধকালীন স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের বিভাগ ছিল কয়টি? স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের বিভাগ ছিল কয়টি, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বলে দিছি। স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের বিভাগ ছিল কয়টি? দেখি কে সঠিক অ্যান্সার করতে পারতেছো, কার মনে আছে। আমাদের নুরি লিখছে আমাদের 4টি, সঠিক উত্তর কি 4টি আমাদের। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা কয়টি ছিল? আমরা তো জানছি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ ছিল আমাদের 4টি। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ জেলা কয়টি ছিল সেটা এখন বলো তো, কে বলতে পারতেছে? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল কয়টি? দেখি কে পারতেছো। 18টি, 19টি, 29টি, কোনটি নয়? আমাদের হচ্ছে লাবণ্য হচ্ছে আমাদের 19টি, ঠিক আছে, সঠিক উত্তর করছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল আমাদের 19টি, ঠিক আছে। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের ছিল বিভাগ ছিল 4টি, জেলা ছিল 19টি, এবং মহকুমা ছিল আমাদের 44টি। আচ্ছা, মহকুমাটা কি হচ্ছে, মানে কয়েকটি থানার সমন্বয়ে একটি মহকুমা গঠিত হয়, বুঝছো? কয়েকটি থানার সমন্বয়ে মহকুমা গঠিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের, চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করা হয় কত সালে? চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করা হয় কত সালে? চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠা করা হয় কত 1829 সালে, ঠিক আছে। এবার প্রশ্ন কিন্তু আলাদা। প্রশ্ন কি এবার, চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করা হয় কত সালে? দেখি কে পারতেছো। চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করা হয় কত সালে? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি বেশিরভাগ চাকরির পরীক্ষায় আসে, ঠিক আছে। 1666 সালে চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের সর্বপ্রথম জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সর্বপ্রথম জেলার নাম হচ্ছে চট্টগ্রাম, বুঝছো? আর চট্টগ্রাম জেলা সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় 1666 সালে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে আমাদের। বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা। বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? আর এটা 1666 সাল, নাদিম ভাইয়া। 1666 সালে সর্বপ্রথম তৎকালীন বঙ্গদেশে জেলার নাম হচ্ছে চট্টগ্রাম, বুঝছো?
আচ্ছা, আমাদের নারায়ণগঞ্জ লিখছে আমাদের দুইজন। তো দেখি আমাদের বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তাই বৃহত্তম জেলার নাম কি আমাদের? রাঙ্গামাটি। ঠিক আছে। তো বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি নিয়ে কি আরেকটা প্রশ্ন আছে। বাংলাদেশের একটি মাত্র জেলা আছে যেটা কি দুই দেশের সাথে কি সীমান্ত আছে, মিয়ানমার এবং কি ভারতের সাথে। জেলার নাম কি? রাঙ্গামাটি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে। নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? পটুয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। দেখি কে পারতেছো। প্রশ্ন উত্তর বলে দিচ্ছি কিন্তু আমি আগে। যারা পারবা তার কমেন্ট করবা, হ্যাঁ। আচ্ছা, আমাদের সবচেয়ে জনসংখ্যা ঘনত্ব কম হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলায়। ঠিক আছে। তো রাঙ্গামাটি থেকে তিনটা প্রশ্ন আসে। নিচের কোন জেলার সাথে দুই দেশের সম্পর্ক আছে রাঙ্গামাটি? ঠিক আছে। নিন নিচের কোন জেলায় কি জনসংখ্যা সবচেয়ে ঘনত্ব কম? কি? রাঙ্গামাটি। বুঝতে পারছো? আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। মনে রাখবো তো। আচ্ছা, তো জনসংখ্যা সবচেয়ে ঘনত্ব কম হচ্ছে রাঙ্গামাটি, তার বৃহৎ। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি কোনটাতে, কোন জেলাতে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে? ঢাকায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? আমাদের জেলা তো গেল, এখন কি উপজেলা? ঠিক আছে। নাদিম ভাইয়া, ময়মনসিংহ কোনটার বুঝাইছো তুমি? সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব বেশি হচ্ছে ঢাকায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, বাংলাদেশের বৃহত্তম উপজেলা নিচের কোনটি? শ্যামনগর, ঘাটাইল, সাভার, বরকল। কোনটা হবে কি জানো? ঠিক আছে, দেখি কে পাচ্ছ। শ্যামনগর বলছে আমাদের, শ্যামনগর। তো আমাদের বাংলাদেশের বৃহত্তম উপজেলা হচ্ছে আমাদের শ্যামনগর। বুঝতে পারছো? যেটা কি আমাদের সাতক্ষীরা জেলায় অবস্থিত। সাতক্ষীরা জেলার কি উপজেলা হচ্ছে শ্যামনগর। ঠিক আছে। সবচেয়ে কি বৃহত্তম কি উপজেলা। ঠিক আছে। বাংলাদেশের বৃহত্তম উপজেলার নাম হচ্ছে কি শ্যামনগর, যেটা কি সাতক্ষীরা জেলায় কি অন্তর্ভুক্ত। বুঝছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে আমাদের। জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশনের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশনের নাম কি? সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল। কোনটা হবে? জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশনের নাম কি? সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল। আচ্ছা, সঠিক উত্তর কি হবে আমাদের? বরিশাল। বুঝতে পারছো? জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশনের নাম হচ্ছে আমাদের বরিশাল। আর জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশনের নাম হচ্ছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুঝছো? মনে রাখবে এটা। আচ্ছা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে আমাদের, যে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ করা হয় কোথায় সংগঠিত হয়? মানে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম সশস্ত্র প্রতিবাদ কোথায় সংগঠিত হয়? টাঙ্গাইলে, গাজীপুরে, রাজারবাগ, পুলিশ লাইন, বরিশালে। কোথায় হবে? মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম সশস্ত্র প্রতিবাদ করা হয়
কথায় সংগঠিত হয়, টাঙ্গাইলে, গাজীপুরে, রাজারবাগ পুলিশ লাইন, বরিশাল। উত্তর হবে ভাইয়া গাজীপুরে, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে আমাদের গাজীপুরে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে। আমাদের বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা নিচের কোনটি? মাগুরা, নওগাঁ, ভোলা, ফেনী। প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে নিচের কোনটি? মাগুরা, নওগাঁ, ভোলা, ফেনী। আচ্ছা, যারা পারবা তারা দ্রুত আনসার করে দিবা, হ্যাঁ, আমি খুব দ্রুত আগাচ্ছি। উত্তর কি হবে ভাইয়া? মাগুরা, বুঝছো? প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে আমাদের মাগুরা। আচ্ছা, এরপরে আছে আমাদের বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলার নাম কি? পাকিস্তানি হানাদার বাহিনী ছিল না? বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলার নাম কি? যশোর, নওগাঁ, ভোলা, দিনাজপুর। কোনটা হবে? এটার উত্তর হবে যশোর, ঠিক আছে। বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলার নাম হচ্ছে যশোর। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে আমাদের। বাংলাদেশের পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে? বাংলাদেশের পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে? বাংলাদেশের পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে? যারা পারবা কমেন্ট উত্তর লিখবা, হ্যাঁ। চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে। এই চাঁপাইনবাবগঞ্জে, যেটা কি রাজশাহী বিভাগে অবস্থিত, এখানে কি সর্বপ্রথম কি আর্সেনিক ধরা পড়ে, বুঝছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি বলছে আমাদের। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? হাতিয়া, ভোলা, সুন্দরবন, মনপুরা। কোনটা হবে? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? হাতিয়া, ভোলা, সুন্দরবন, মনপুরা। উত্তর কি হবে ভাইয়া? ভোলা, ঠিক আছে। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। আচ্ছা, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলার নাম কি? চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলার নাম কি? চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় বড় জেলার নাম কি? যেটা পড়ছি আমরা কিছুক্ষণ আগে, তিনটে প্রশ্নের উত্তর একটা জেলাকে নিয়ে হয়েছে। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলার নাম কি? তোমরা হচ্ছে এই যে ভাইবাতের প্রশ্ন ধরে এটাই, ঠিক আছে। ধরে নাও হচ্ছে আমার বাসা হচ্ছে রংপুরে, রংপুর বিভাগের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে দিনাজপুর। এগুলো আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে লালমনিরহাট। যখন ভাইবাতে আছে না বল, তখন এগুলো প্রশ্ন ধরে নিজ নিজ বিভাগের গুলো বেশি ধরে। আচ্ছা, এই যে রাঙ্গামাটি বলছে আমাদের, সঠিক উত্তর কি ভাইয়া? রাঙ্গামাটি। আর হচ্ছে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে চট্টগ্রামের ফেনী, বুঝছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন এখন আমাদের, বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান। এই ট্রফিক থেকে আমাদের প্রথম প্রশ্ন আমাদের, বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলার নাম কি? টেকনাফ, রুমা, থানচি, পঞ্চগড়। বুঝছো? সর্বপূর্বের জেলার নাম কি আমাদের? উপজেলার নাম কি? জেলা না, উপজেলা। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলার নাম কি? খুব দ্রুত আনসার করবা, ঠিক আছে। ঠিকই বলতেছো, থানচি। তো এখান থেকে আমি সবকিছু বলে দিচ্ছি পূর্ব থেকে, বাংলাদেশের পূর্ব দিক থেকে কি কি প্রশ্ন আসে। সর্বপূর্বের জেলার নাম হচ্ছে আমাদের বান্দরবন। সর্বপূর্বের থানার নাম হচ্ছে আমাদের থানচি, যেটা কি বান্দরবন জেলার কি অন্তর্ভুক্ত। সর্বপূর্বের জায়গার নাম হচ্ছে আমাদের আখাইনঢং, যেটা কি থানচি উপজেলার কি অন্তর্ভুক্ত।
বুঝছো? তো সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবন, সর্বপূর্বের থানার নাম হচ্ছে থানচি, সর্বপূর্বের জায়গার নাম হচ্ছে আমাদের আখাইন, আখাইন ঢং, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। সর্ব উত্তরে, ঠিক আছে, উত্তরবঙ্গে বাসা আমার। তো বাংলাদেশের সর্ব উত্তরে স্থানের নাম কি, ঠিক আছে? এখানে কি স্থানের নাম চাইছে? বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? দেখি প্রশ্ন উত্তর কি দিতে পারতেছে। তেতুলিয়া, টেকনাফ, থানচি, জাইগের জোত। বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের বা জায়গার নাম কি? খুব দ্রুত কমেন্ট করো, হ্যাঁ। উত্তর কি হবে ভাইয়া? জাইগের জোত। বুঝছো? তোমরা যারা ক্লাসটা দেখতেছো, যারা পারতেছো না, চুপ করে আসছো, আমি তো তোমাদের পরবর্তীতে কি এই যে উত্তরগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো তো কমেন্ট করতে পারো। বুঝছো? এতে তোমার কি মনে থাকার সম্ভাবনা কি 90% হয়ে যাবে। দীর্ঘক্ষণ মানে দীর্ঘদিন থাকবে এটা। বুঝছো? আর চুপ করে যদি থাকো, শুনে থাকো, শোনা এবং লেখা একই জিনিস না, লিখলে বেশি দিন মনে থাকে। বুঝছো? লিখবে, হ্যাঁ। তো আমাদের সর্ব উত্তরের জায়গার নাম হচ্ছে আমাদের, বা স্থানের নাম হচ্ছে আমাদের জায়গির জোত। সর্ব উত্তরের থানা হচ্ছে আমাদের তেতুলিয়া, সর্ব উত্তরের জেলা হচ্ছে আমাদের পঞ্চগড়। বুঝছো? এখানে কি উত্তরবঙ্গের কি অবস্থা কমেন্টে জানাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। সর্বপশ্চিমের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি? তেতুলিয়া, শিবগঞ্জ, মনকষা, শিবগঞ্জ। শিবগঞ্জ ডাবল হয়ে গেছে। তো হচ্ছে আমাদের সর্বপশ্চিমের স্থানের নাম কি? আমাদের তেতুলিয়া, শিবগঞ্জ, মনকষা, শিবগঞ্জ। একটু যারা পারবা উত্তরগুলো বলে দিবা, হ্যাঁ। না পারলে কি আমি পরবর্তী উত্তরগুলো দিচ্ছি, একটু কমেন্ট করবা সঠিক উত্তরগুলো। আচ্ছা, মনকষা, ঠিক আছে। সর্বপশ্চিমের জেলার নাম হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের থানা হচ্ছে আমাদের শিবগঞ্জ, সর্বপশ্চিমের জায়গা হচ্ছে আমাদের মনকষা। বুঝছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পানছড়ি কোন জেলার সীমান্তবর্তী স্থান? পানছড়ি কোন জেলার সীমান্তবর্তী স্থান? আমাদের টপিক, এই প্রশ্নটা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান এখান থেকে। বুঝছো? আচ্ছা, পানছড়ি কোন জেলার সীমান্তবর্তী স্থান? খাগড়াছড়ি, যশোর, শেরপুর, ফেনী। দেখি তোমাদের মধ্যে কে সঠিক অ্যান্সার করতে পারতেছে প্রশ্নের। পুষ্প, খুব দ্রুত সঠিক অ্যান্সার করো। আচ্ছা, খাগড়াছড়ি, ঠিক আছে। পানছড়ি হচ্ছে খাগড়াছড়ির জেলার কি সীমান্তবর্তী স্থান। কক্সবাজার আছে না, কক্সবাজার জেলা, এই কক্সবাজার জেলার হচ্ছে সীমান্তবর্তী স্থানের নাম হচ্ছে আমাদের উখিয়া। বুঝছো? চিলাহাটি হচ্ছে আমাদের নীলফামারী জেলার সীমান্তবর্তী স্থান। বিরল এবং হিলি হচ্ছে আমাদের দিনাজপুর জেলার কি সীমান্তবর্তী স্থান। নালিতাবাড়ি হচ্ছে আমাদের শেরপুর জেলার সীমান্তবর্তী স্থান। বুঝছো? তো তোমাদের বই হচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে দেওয়া আছে, সবগুলো পড়ে নিও, হ্যাঁ। সবগুলো তো বলে দেওয়া সম্ভব না এখন, একটু পড়ে নিবা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? ইসলাম খান, ঈশা খাঁ, শায়েস্তা খান, মীর জুমলা। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে, বা কে রাখেন?
শায়েস্তা খান বলছে আমাদের, শায়েস্তা খান সঠিক উত্তর আমাদের, ঠিক আছে। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে আমাদের? শায়েস্তা খান। এই চট্টগ্রামে কি চারটা নাম ছিল এর আগে? ইসলামাবাদ, পট পট্টো গ্রান্ডে, সাতিলগঞ্জ, ঠিক আছে। এইগুলো কি চট্টগ্রামের পুরাতন নাম। আর ঢাকার নাম ছিল কি তিনটা, একটা কি জাহাঙ্গীরনগর, আর একটা ঢাক্কা, আর একটা কি ঢাবেক্কা। দেখা যাচ্ছিল তিনটা, চট্টগ্রামের কত ছিল? চারটা। তো এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে দিনাজপুরের প্রায় প্রশ্ন আছে যে দিনাজপুরের পুরাতন নাম কি? গন্ডু আনারল্যান্ড, ঠিক আছে। রাঙ্গামাটির পুরাতন নাম কি? হরিকেল। সোনারগাঁওয়ের পুরাতন নাম কি? সুবর্ণগ্রাম। ময়মনসিংহের পুরাতন নাম কি আমাদের? নাসিরাবাদ, বুঝছো। তারপরে হচ্ছে এই যে কক্সবাজারের পুরাতন নাম কি? পালঙ্কি। তারপর গাজীপুরের পুরাতন নাম কি? ভাওয়াল, বুঝছো। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন নাম কি? গৌর। বরিশালের পুরাতন নাম কি? চন্দ্রদ্বীপ, বুঝছো। বরিশালে কি চারটা কি ছিল আমাদের পুরাতন নাম ছিল? চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর, বাখরগঞ্জ। সবচেয়ে বেশি আছে চন্দ্রদ্বীপ, তারপর কি বাখরগঞ্জ। নিজের কোন, মানে নিজের কোনটা পুরাতন নাম, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষা এই টপিকটা থেকে। তো তোমরা হচ্ছে ভালো মতো টপিকটা পড়ে নিবা, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় নিচের কোনটিকে? উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় নিচের কোনটিকে? নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর। এটা ভাইয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে রানিং আগামী 3-4 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবেই। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন অঞ্চলকে? এই যে আমাদের লাবণ লিখছে আমাদের বগুড়া, ঠিক আছে। তো উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় আমাদের বগুড়াকে, বুঝছো। এই বগুড়া কি সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ এবং তুরস্ক মিলে কি ড্রোন কারখানা স্থাপন করা হচ্ছে, বুঝছো। আচ্ছা, বগুড়া কি সিটি কর্পোরেশন করা হয়েছে? আচ্ছা, এরপর দেখো আমাদের নিচের কোন শহরটিকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? আমরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বললাম, তাই না? এবং কি বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় নিচের কোনটিকে? নিচের কোন শহরটিকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট। এটা হচ্ছে আমাদের কি চট্টগ্রাম, বুঝছো। তো বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে আমাদের চট্টগ্রাম। পরবর্তী প্রশ্ন আমাদের, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী। কুয়েত সিটি। খুলনা, ঠিক আছে। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনাকে। বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে? বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে? চাঁদপুর, ভোলা, বরিশাল, খুলনা। বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে? বরিশালকে, তাই না? আচ্ছা, বরিশালকে বাংলাকে ভেনিস বলা হয়। পাশাপাশি কি এই যে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় এই বরিশালকে। এখান থেকে তোমাদের আজকে এমসিকিউ শেষ। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নিই।
হিমালয়ের কন্যা বলা হয় আমাদের পঞ্চগড়কে, বাংলাদেশের রুটি ঝুটি বলা হয় নওগাঁকে, সিল্ক সিল্ক সিটি বা গ্রিন সিটি বলা হয় আমাদের রাজশাহীকে, 360 আউলিয়ার দেশ আবাসিক ভূমি বলা হয় আমাদের সিলেটকে, বুঝছো? প্রাচ্যের ডেন্ডি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ, মসজিদের শহর বা রিকশার নগরী হচ্ছে আমাদের ঢাকা। ঠিক আছে, পর্যটন রাজধানী হচ্ছে আমাদের কক্সবাজার, বুঝছো? তো আমাদের পাহাড় পর্বত ও কি রহস্যের লীলাভূমি হচ্ছে আমাদের বান্দরবন, আর সাগরকন্যা বলা হয় আমাদের কুয়াকাটাকে, বুঝছো? এইগুলো তুমি মনে রাখবা। আর হচ্ছে ময়নামতির হচ্ছে পুরাতন নাম হচ্ছে আমাদের রোহিতগিরি, মহিস্তানগড়ের পুরাতন নাম হচ্ছে কি পূর্ণবর্ধন, বুঝছো? বঙ্গভবনের কি পুরাতন নাম হচ্ছে আমাদের গভর্নর হাউস। এইগুলো তুমি একটু মনে রাখবা, হ্যাঁ? আর একটা প্রশ্ন আসতে পারে যে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের পুরাতন নাম কি ছিল আমাদের সমতট, বুঝছো? আর বাকিগুলো টপিকগুলো পড়ে নিও। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের আগামী ক্লাসে। আগামীকাল কখন ক্লাস হবে এবং ক্লাসটা হবে কিনা আগামীকালকে, সেটা আমি কি আগামীকালকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।